আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে পঞ্চম অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, শোনো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো। শিক্ষার্থীর কিছু ছবি রয়েছে, একটি ছেলে তার বাবা মার পাশে, একটি ক্লাবের একটি ছবি রয়েছে, বিভিন্ন রকমের সভা সমিতির ছবি রয়েছে। তো এই যে কার্যক্রম, এরকম কার্যক্রম নিয়ে কিন্তু তোমাদের বইয়ে একটি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবো আজকে। তো আজকে পাঠের বিষয় সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। এই যে সামাজিকরণ, এই সামাজিকরণ বিষয়টি কি এবং এই সামাজিকরণের প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রভাব একটা মানুষের জীবনে পড়ে, মানুষ যে এই সামাজিকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এই সামাজিকরণ এর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব বিষয়টি আলোচনা করার পর তোমরা যা আয়ত্ত করতে পারবে, সামাজিকরণের প্রধান বাহন কোনটি সে সম্পর্কে তোমরা জানবে, সামাজিকরণের স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব বর্ণনা করতে পারবে। তো এখন আমরা চলো জানি যে সামাজিকরণ বলতে আমরা কি বুঝি। সামাজিকরণ এমন একটি প্রক্রিয়া, জীবনব্যাপী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে এবং এই প্রক্রিয়া সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নে অংশগ্রহণ করে। সামাজিকরণ কথাটা, সামাজিকরণ বলতে আমরা সহজভাবে যদি বুঝি, সেটা হলো যে মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু সে শিখবে, যা তার জীবনে যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে, এবং প্রতিটি মানুষ কিন্তু সামাজিকরণের মাধ্যমেই সে বড় হচ্ছে। এই যে তার যে আচরণের পরিবর্তন, প্রতিনিয়তই যে তার আচরণের পরিবর্তন হচ্ছে, কারণ মানুষ কিন্তু এক জায়গায় স্থির নেই। তার কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে কিন্তু তার যে আচার আচরণ সেগুলি পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তনটা আসছে সমাজের বিভিন্ন উপাদানের মাধ্যমে, পরিবারের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে। এখন এই যে পরিবর্তন, এই কাঙ্ক্ষিত পরিবর্তন এবং নিজেকে একজন যোগ্য প্রতিষ্ঠিত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে অবশ্যই সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে এগোতে হবে। তাহলে আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে সামাজিকরণটা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত আচরণ অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং সে যে জিনিসগুলি আয়ত্ত করে, যে গুণগুলি তার মধ্যে প্রকাশিত হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটাকেই বলা হয় সামাজিকরণ। তো এই শিশু সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, এই বিষয়টাই কিন্তু আমরা আজকে আমাদের মূল আলোচনার বিষয়। যে আমরা যারা শিশু রয়েছি, যারা রয়েছে, তাদের কিভাবে এই বিভিন্ন প্রতিষ্ঠান, এই যে শিশু কিভাবে সামাজিকরণ হয়ে ওঠে, সামাজিকরণ হয়, এই সম্পর্কে আমরা জানব। তো সামাজিকরণের প্রথম যে উপাদানটা হলো, বিশেষ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটা হলো পরিবার, তারপরে স্থানীয় সমাজ, সমবয়সী সঙ্গী, শিক্ষা প্রতিষ্ঠান,
রাজনৈতিক প্রতিষ্ঠান। দেখো পরিবারের মাধ্যমেই কিন্তু সে সামাজিকরণ হয়ে ওঠে। স্থানীয় সমাজ, সমবয়সী সঙ্গী, তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা এই 5টি উপাদান নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখব পরিবার কিভাবে এই শিশুর সামাজিকরণের ভূমিকা পালন করে। আমি কয়েকটি পয়েন্টে ভাগ করেছি। যেমন পরিবার হচ্ছে সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন। শিশুর ভিতরে আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা জাগিয়ে তোলে পরিবার। শিশুর আচার আচরণ, খাদ্যাভ্যাস, ধর্মীয় শিক্ষার উপর পরিবারের শিক্ষার প্রভাব পড়ে। মা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক। শিশুর জীবনের প্রথম শিক্ষালয় হচ্ছে পরিবার। সামাজিকরণের প্রথম ও প্রধান বাহন হচ্ছে পরিবার। এই যে দেখো, পরিবারই হচ্ছে শিশুর, তাহলে আমরা বলতে পারি যে প্রথম এবং প্রধান বাহন কে? এই পরিবার। এই পরিবার থেকেই কিন্তু শিশু তার যে পরিবর্তনটা আসবে সেটা প্রথম সংগঠিত হয় কিন্তু এই পরিবার থেকেই। তো এই যে দেখো, শিশুর যে আবেগ তৈরি হয় সেটা এই পরিবার থেকে কিন্তু হয়। মা তার ছেলে মেয়েকে কিভাবে সে তার যে ভালোবাসা দিয়ে উজাড় করে তার সন্তানকে আদর করে ভালোবাসে, এই নিদর্শন কিন্তু আমরা এই পরিবার থেকে শিক্ষা লাভ করে থাকি। পরিবারের মা বাবার কাছ থেকে, বড়দের কাছ থেকে শিশুরা তার যে আচরণ কীরকম হবে, সে তার অনুভূতি কীরকম হবে, আবেগ কীরকম হবে, মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, এই শিক্ষাগুলি কিন্তু এই পরিবার থেকে সংগঠিত হয়। খাদ্যাভ্যাস, সে কি খাবার খাবে, ভালো খাবার খাবে না মন্দ খাবার খাবে, সেই জিনিসটা কিন্তু এই পরিবার থেকে সে শিক্ষা গ্রহণ করে থাকে। এবং তার সেই তার যে আচরণের পরিবর্তন, তার অভ্যাস, মানুষের দাস একটি কথা রয়েছে, সেই অভ্যাসগুলি কিন্তু এই পরিবারে সংগঠিত হয় এবং সেই সামাজিকরণ প্রক্রিয়াটা এর মাধ্যমেই কিন্তু সংগঠিত হয়। ধর্মচর্চা, সে কি ধর্মচর্চা পালন করবে কি করবে না, তার ধর্মচর্চা কীরকম হওয়া চাই, এই শিক্ষাগুলি কিন্তু পরিবার দিয়ে থাকে। শিক্ষা গ্রহণ, শিশুকে প্রথম শিক্ষালয় হচ্ছে পরিবার, মানে প্রথম শিক্ষকই হলো মা। তাহলে এই যে শিক্ষা গ্রহণের যে প্রথম ধাপ, সে তার যে প্রথম শিক্ষা সেটাই কিন্তু পরিবার দিয়ে থাকে। তাহলে আমরা পরিবার সম্পর্কে যে ধারণাটা চলে আসলো সেটা হলো যে সামাজিকরণের প্রথম ও প্রধান বাহন হচ্ছে পরিবার। পরিবারের সমাজ বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা জাগিয়ে তোলে তার হৃদয়ে। এবং খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছন্ন, ধর্মীয় আচার আচরণ কীরকম হবে সেই শিক্ষাটা কিন্তু পরিবার দিয়ে থাকে। এবং পরিবারের সাংস্কৃতিক প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। এই জন্য বলা হয় সামাজিকরণের প্রথম ও প্রধান ধাপই হচ্ছে পরিবার। আমরা দ্বিতীয় নিয়ে যদি কথা বলবো, যে শিশু সামাজিকরণে স্থানীয় সমাজের ভূমিকা। আবারও কয়েকটি পয়েন্ট এখানে উপস্থাপন করেছি, যে স্থানীয় মানুষের ভাষা, চালচলন, আচার আচরণ শিশু রপ্ত করে। একটি মানুষ পরিবার থেকে বের হয়ে সে কিন্তু চলে আসে স্থানীয় সমাজে। পরিবারের পরের ধাপটাই হলো সমাজ। এখন সেই সমাজের আচার আচরণ, সেই সমাজ যদি ভালো হয়ে থাকে, সমাজের দৃষ্টিভঙ্গি যদি ভালো থাকে, তাহলে সেই পরিবারের, সেই যে সমাজে বসবাসকারী শিশু যারা রয়েছে তাদের আচার আচরণও ভালো হতে বাধ্য, এবং সে ওইভাবে তার সামাজিকরণ সে হয়ে উঠবে। এখন সেই আচার আচরণ রপ্ত করে কিন্তু পরিবার থেকে বের হয়ে সমাজে। তারপর স্থানীয় সংগঠনগুলো ব্যক্তির চিন্তা ও দৃষ্টিভঙ্গির উন্নত করে। এখন এই সমাজে যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো চিন্তা চেতনা সেগুলি কিন্তু একটি মানুষের উপর প্রভাব বিস্তার করে। ব্যক্তির সুকুমার বৃত্তি ও সৌন্দর্য বোধ জাগিয়ে তোলে। ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশের যে মাধ্যম সেটাও কিন্তু সমাজের মাধ্যমে সে তার ব্যক্তিত্বকে প্রকাশ করতে চায়। এবং সমাজে যারা ব্যক্তিত্ববান রয়েছেন, যারা ব্যক্তিত্বকে প্রকাশ করতে চায়, সেই আচরণগুলো দেখে কিন্তু শিশু
সেভাবেই সে নিজেকে প্রস্তুত করে। বিভিন্ন ব্যক্তি সংস্পর্শে এসে তাদের কথাবার্তার ধরন আয়ত্ত করে। হ্যাঁ, দেখা যাবে যে একজন ছেলে, একজন শিশু শহরে যদি একটি শিক্ষিত পরিবারে বসবাস করে তার পাশের পরিবারের সাথে, দেখবে সেইখান থেকে সে তার মাধ্যমে সেই সমাজের মাধ্যমে সে ভালো কথা বলতে পারবে। শিক্ষিত ছেলেমেয়েরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলবে। আর যদি একদম একবারে যাদের শিক্ষা দীক্ষার জ্ঞানের অভাব রয়েছে, কথাবার্তা অগোছালো, তাদের সাথে চলাফেরা করলে সে ওই রকম হয়ে উঠবে। তাই ওই কথাবার্তা আয়ত্তটা কিন্তু সমাজ থেকেই সংগঠিত হয়। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান শিশুকে সহনশীল করে তোলে, শেখায়। তারপরে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি যে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কিভাবে এই শিশুর প্রভাব ফেলে সামাজিকরণের ক্ষেত্রে, সেটা হলো সাহিত্য সমিতি। এই সমিতির মাধ্যমে দেখা গেছে যে ছেলেমেয়েরা ওই সাহিত্য সমিতি গিয়ে সাহিত্য সম্পর্কে চর্চা করবে, বই পড়বে, এবং তারা কিন্তু তাদের মধ্যে একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চলে আসবে এবং সেই পরিবর্তন সামাজিকরণে ভূমিকা রাখবে। সাংস্কৃতিক সঙ্গ, এবং সেইখানে সাংস্কৃতিক যে অঙ্গনগুলো রয়েছে সেই সাংস্কৃতিক মানুষ হিসাবে নিজেকে এসে প্রতিষ্ঠিত করতে পারবে। খেলাধুলা ক্লাব, খেলার কোনো বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি অবশ্যই খেলাধুলায় ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করতে হবে এবং সেই খেলাধুলার মাধ্যমে যে মনের যে একটি চাহিদা থাকে, শারীরিক যে একটি ব্যায়ামের ব্যাপার থাকে, সেই জিনিসটি কিন্তু এই খেলাধুলার মাধ্যমে সংগঠিত হয় এবং খেলাধুলা প্রক্রিয়ার সাথে জড়িত থাকে বিভিন্ন রকমের ক্লাব, এবং সেই ক্লাবের মাধ্যমে একজন শিশু তার নিজেকে গড়ে তুলতে পারে। সঙ্গীত শিক্ষা কেন্দ্র, সেইখানে তার চিত্ত বিনোদনের জন্য সঙ্গীত শিক্ষা কেন্দ্র সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে এবং তার সুবাদে ছেলে মেয়েদের যে মনের যে একটি প্রফুল্ল ভাব তৈরি করার জন্য এই সঙ্গীত শিক্ষা কেন্দ্র বিশেষ ভূমিকা রাখে। তারপরে গণিত, বিভিন্ন রকমের গাণিতিক যে শিক্ষা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তার মাধ্যমে কিন্তু সে এই সামাজিকরণ হয়ে উঠতে পারে। বিজ্ঞান ক্লাব, বিজ্ঞানের যে চর্চা, সেই চর্চা কিন্তু ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই বিজ্ঞান ক্লাবের মাধ্যমে নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং সে নিজেকে সামাজিকরণ মানে উপযোগী একজন দেশের উপযোগী নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। এখন আমরা এই যে স্থানীয় সমাজের যে উপাদানগুলি নিয়ে আলোচনা করেছি, এটা থেকে আমরা যা বুঝলাম যে মা বাবা বা পরিবারের পরে স্থানীয় সমাজের শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণের প্রভাব ফেলে। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলা ক্লাব, সঙ্গীত শিক্ষা, এই যা এতক্ষণ আলোচনা করেছি। এইগুলি মানুষের কি করে, তার যে কাঙ্ক্ষিত আচরণ, সেই আচরণ পরিবর্তনের ক্ষেত্রে সাহায্য করে। ফলে এইভাবে একটি শিশু সমাজের একজন উপযুক্ত নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। সামাজিকরণের সমবয়সী সঙ্গী কিভাবে ভূমিকা পালন করে? দেখো, তোমার সমবয়সী সঙ্গী কিভাবে এই সামাজিকরণের ভূমিকা পালন করে? ব্যাপক ভূমিকা পালন করে, কারণ একজন শিশু আরেকজন শিশুর কাছ থেকেই কিন্তু সে সব কিছু শিখে, ভালোও শিখে মন্দও শিখে। তাহলে ভালো দিকগুলি যদি, যে জিনিসগুলি শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে কিন্তু সে সামাজিকরণ করতে পারে। যেমন শিশুর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ে। অনেকগুলি শিশু যখন একত্রে থাকে তখন কিন্তু এখানে কে নেতৃত্ব দিবে? ধরো একটি সমস্যা তৈরি হলো প্রতিষ্ঠানে, সেই সমস্যা, তোমার ক্লাসের সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে ভিতর থেকে কিন্তু একজনকে নেতৃত্ব দিতে হবে। এখন সেই নেতৃত্বটা কিন্তু এই শিশুর মাধ্যম থেকেই তৈরি হয়। সঙ্গীদের চালচলন, আচার আচরণ সে রপ্ত করে। ভালো দিকগুলি সে রপ্ত করে, খারাপগুলিও করে। তো ভালো যেই দিকগুলি রপ্ত করে, সেই রপ্তের মাধ্যমে সে নিজেকে সামাজিকরণ করতে পারে। সে সহনশীল হয়। একজন বন্ধু দেখা গেছে আরেকজন বন্ধুর পাশে বিপদে আপদে সবসময় দাঁড়ায় এবং সেই জিনিসগুলি সে দেখে সেই জিনিসটা সে শিক্ষা গ্রহণ করে।
অন্যের বিপদে এগিয়ে যাওয়া মনোভাব সৃষ্টি হয়। হ্যাঁ, একজন বন্ধুর বিপদে আরেকজন বন্ধু দাঁড়ায়, এরকম একটি মনোভাব তার অন্তরে জাগ্রত হয় এবং সে এটা আয়ত্ত করতে পারে। বন্ধুর কথাবার্তার ধরন আয়ত্ত করে এবং শিশুর সহমর্মী হয়। হ্যাঁ, দয়া মায়া কিংবা তার ভিতরে আবেগ তৈরি হয়। দেখো, এই যে একসাথে ছেলেমেয়েরা খেলাধুলা করছে, হাস্যোজ্জ্বল, হ্যাঁ, এগুলি কিন্তু তার ব্যক্তি জীবনে সামাজিকরণের ক্ষেত্রে বিশাল একটি ভূমিকা রাখে। সমবয়সী বন্ধু বান্ধব একসাথে, হ্যাঁ, একটি সমস্যা যদি লেখাপড়ার ক্ষেত্রে দেখা গেছে যে একটি বিষয় টপিক সে ভালো বুঝতেছে না, তখন কিন্তু আলোচনার মাধ্যমে, হ্যাঁ, সেই সমস্যার সমাধান তারা করতে পারে। বিভিন্ন রকমের খেলাধুলায় তারা একসাথে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এভাবে কিন্তু তারা একে অপরের পাশে সবসময় দাঁড়ায়। তাহলে আমরা যে জিনিসটি এতক্ষণ আলোচনা করলাম তা হলো শিশু সামাজিকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আকর্ষণ থাকে, প্রতিরুদ্ধ, মানে তাদের বন্ধুদের সাথে একসাথে খেলার এটা মানে জুড়ি নেই। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে, কথাবার্তা, আচার আচরণ, চালচলনের ক্ষেত্রে তারা একে অপরের আনন্দকে প্রভাবিত করে। এর মধ্য দিয়েই তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের যে গুণগুলি রয়েছে, সেই গুণগুলি তার ভিতরে সে অটোমেটিকলিভাবে সে নিজের মধ্যে প্রতিস্থাপন করতে পারে, আয়ত্ত করতে পারে এবং তার পরবর্তী জীবনে এই গুণগুলি প্রকাশিত হয়। তাহলে আমরা পরের যে বিষয়টি রয়েছে যে সামাজিকরণের কারণে বিদ্যালয়ের কি ভূমিকা। বিদ্যালয় এর কি ভূমিকা? প্রথম বললাম পরিবারের ভূমিকা, তারপরে সমাজের ভূমিকা, সঙ্গীদের, সমবয়সী সঙ্গীদের ভূমিকা। এখন দেখব বিদ্যালয়ের ভূমিকা। যে দায়িত্বশীলতায় রপ্ত করে, সে যুক্তিবাদী হয়, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুর দেশপ্রেম সেটা জাগ্রত হয়, শিশুর নিয়মকানুন মেনে চলার প্রবণতা তৈরি হয়, শিশুকে বিনিয়োগ করে। এই যে দেখো, দায়িত্বশীলতা রপ্ত করে। শিক্ষা প্রতিষ্ঠানে আসলে তোমার যে দায়িত্ব, তোমার যে কর্তব্য রয়েছে, তোমার কি এখানে শিক্ষা গ্রহণ করার জন্য তোমার সেই জিনিসটা কিন্তু তুমি রপ্ত করতে পারো। সে যুক্তিবাদী হয়। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসলে বিভিন্ন অনুষ্ঠানে তোমাকে অংশগ্রহণ করতে হয় এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়েই তোমার মধ্যে কিন্তু একটা দেশপ্রেম জাগ্রত হয়। তারপরে শিশুর নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রতিষ্ঠানে যে নিয়ম কানুনগুলো রয়েছে প্রতিষ্ঠানে, সেই নিয়ম কানুন মেনে চলেই তোমাকে কিন্তু ক্লাস এবং প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। তাই এই নিয়ম কানুন শিক্ষার যে একটা অভ্যাস, সেটা এই প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। হ্যাঁ, এবং শিশু একটু বিনয়ী হয়ে থাকে, ভদ্র হয়ে থাকে, নম্র। এই শিক্ষাগুলি আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়ে থাকি। এই যে আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে ছেলে মেয়েদের, তোমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানগুলো রয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভা বিকাশ কিন্তু সংগঠিত হয় এবং সে এইভাবেই কিন্তু তার যে সামাজিকরণ হয়ে বেড়ে ওঠার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠান ব্যাপক ভূমিকা রাখে। তাহলে আমরা যে জিনিসটা আয়ত্ত করলাম যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়, এর মাধ্যমে একে অপরের নানানভাবে প্রভাবিত করে। এইসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা দেখব রাজনৈতিক, শিশু সামাজিকরণে রাজনৈতিক প্রতিষ্ঠানের যে ভূমিকা। রাজনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা সুসংগঠিত করে, একজন কর্মীকে সুসংগঠিত করে। সে কিভাবে তার দলকে সুসংগঠিত করবে, এই জ্ঞানটা কিন্তু সে অর্জন করতে পারে। ব্যক্তিকে সচেতন করে, ব্যক্তিকে অধিকারের আদায় কিভাবে করতে হয় শেখায় রাজনৈতিক এই দলের মাধ্যমে। কিন্তু নেতৃত্বের বিকাশ ঘটায়। আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিকে দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে। দলীয় নিয়মকানুন মেনে চলার মাধ্যমে দায়িত্বশীল নাগরিকের পরিচয় কিন্তু সে দিতে পারে, পরিণত হয় ওইভাবে দায়িত্বশীল একজন মানুষ হিসাবে নিজেকে করতে পারে। তো এই যে রাজনৈতিক প্রতিষ্ঠানে বিভিন্ন সমাবেশ, বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু সে অংশগ্রহণ করে এবং নিজেকে ওইভাবে যোগ্য গড়ে তুলতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকমের মিটিং মিছিলে
সে অংশগ্রহণ করে এবং তার যে অধিকার সে আদায় করার যে মন মানসিকতা সেইভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, কিংবা কোনো অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করার যে কৌশল, প্রতিবাদ করার যে মন মানসিকতা, সেটা কিন্তু এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সে এই জিনিসটি রপ্ত করতে পারে। রাজনৈতিক দলের বিভিন্ন অনুষ্ঠান, আন্দোলন, সংগ্রামে নিজেকে যখন সে নিয়োজিত করবে, সে এই আন্দোলন সংগ্রাম সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান যে ইগুলি রয়েছে সেগুলি সে রপ্ত করতে পারে। রাজনৈতিক দলের নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রাম ব্যক্তি সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন এবং সংগঠিত করার মাধ্যমে তারা এই কাজটি করে থাকে। তো আমরা এখন কিছু মূল্যায়ন করব, নিশ্চয়ই তোমরা বুঝবে, প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে। শিশুর সামাজিকরণের প্রথম প্রধান বাহন কোনটি? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কিসের প্রয়োজন? সামাজিকরণের প্রয়োজন। সামাজিকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন কোনটি? পরিবার। তারপরে শৈশব কাদের সাথে খেলাধুলায় আকর্ষণ বেশি থাকে? নিশ্চয়ই মনে করতে পেরেছ, সমবয়সী সঙ্গীদের সাথে। তারপরে শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার বেশি সুযোগ পায় কোথায়? কোথায় সবচেয়ে বেশি সুযোগ পায় শিক্ষার্থীরা? নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হলো সামাজিকরণ, একজন শিশু সামাজিকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভূমিকা সে সম্পর্কে। তো তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও যে শিশুর সামাজিকরণের প্রথম ও প্রধান বাহন কোনটি, সে বিষয়ে তোমার মতামত উপস্থাপন কর। শিশুর সামাজিকরণের প্রথম ও প্রধান বাহন কোনটি তা তোমার নিজের মতো করে লিখো। উত্তরটি সুন্দর করে খাতায় লিখে রাখবে। স্লাইডের সমস্যার কারণে পরবর্তী স্লাইডগুলি উপস্থাপন করতে পারিনি। যাই হোক, তোমরা এই বাড়ির কাজটি সুন্দর করে খাতায় লিখে রাখবে। তো আশা করি এই সামাজিকরণ সম্পর্কে যে বিষয়, সামাজিকরণের উপাদান নিয়ে যে আমরা এতক্ষণ আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা মূল যে বই রয়েছে সেই বই থেকেও তোমরা একটু আলোচনা পড়বে বেশ কয়েকবার, এবং আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের এই সামাজিকরণ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো আগামী ক্লাসে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।